জয় হিন্দ। দেখো আজকে আমাদের প্রথম প্রশ্ন যেটা আছে, বলছে কি আর রোধের একটি তারকে 7টি সমান ভাগে কাটা হয়েছে। তারপর এই অংশগুলোকে সমান্তরাল সমবায়ে সংযুক্ত করা হয়েছে। যদি এই নতুন সংমিশ্রণের তুল্য রোধ আর ড্যাশ হয়, তবে আর বাই আর ড্যাশের মান কত? দেখো গ্রুপ ডি 19 তারিখের প্রশ্ন এটা, তাই না? কি বলছে, একটা তার আছে 7টা ভাগ করা হয়েছে। ধরো তুমি একটা তার আছে, এটাকে তুমি 2 ভাগ করলাম, তাহলে কি আসবে? একটা ভাগ কি আসবে? 1/2, একটা ভাগ কি আসবে? 1/2। তুমি যদি এই তারকে ধরো একটা তারের 3 ভাগ করলে, তাহলে কি আসবে? 1/3, 1/3, 1/3। তার মানে একটা তারকে যদি 7 ভাগ করো, তাহলে কি আসবে? 1/7, 1/7, তাই না? এরকম 7টা ভাগ আসবে। তাহলে যখন এটাকে আমাকে 7 ভাগে করতে বলেছে, 1 সেকেন্ড, ধরো 7 ভাগে যখন করতে বলেছে, তখন কি আসবে? আর আছে 7টা ভাগ যদি আমি করি, তাহলে প্রথম ভাগ কি আসবে? r/7। দ্বিতীয় ভাগ কি আসবে? ওটাও r/7। তৃতীয় ভাগ কি আসবে? r/7। এরকম করতে করতে কটা ভাগ আসবে? টোটাল 7টা ভাগ আসবে r/7 এর। এবার এই যে ভাগগুলো হলো, এগুলোকে সমান্তরাল সমবায়ে যুক্ত করা হয়েছে। সমান্তরাল সমবায়ে যদি যুক্ত করা হয়, তাহলে কি হয় ফর্মুলা? 1/r টোটাল সমান সমান 1/r1 প্লাস 1/r2 প্লাস এরকম চলতে থাকবে 1/r7 অবধি, তাই না? তো r1 এর মান দেখো কি পেয়েছি আমরা? r7। r2 এর মান কত হবে? r/7। r3 এর মান প্রত্যেকটাই r/7 হবে। তার মানে যদি আমরা এরকম লিখি, এই জায়গাটা আমরা এটা লিখতে পারি 1/r/7। তো এরকম যদি লিখি, তো হরের নিচে যদি হর থাকে, তো সেটা কি হয়? উপরে চলে যায়। তার মানে এই যে এই ভাগটা, এটার মান কি আসবে? 7/r আসবে, তাই না? আলটিমেট এটাই আসবে আমার। তো এই জায়গাগুলোতে আমরা 7/r লিখতে পারি, তাই না? তো দেখো আমরা যদি এরকম লিখি 1/r টোটাল সমান সমান 7/r প্লাস 7/r, এরকম প্লাস দিতে দিতে কটা আসবে? টোটাল 7খানা 7/r আসবে। তো এটার যদি আমরা টোটাল যদি বার করি, তাহলে কি আসবে? দেখো নিচে চলে আসছে কি আমার আর, এলসিএম নিলে উপরে কি 7টা 7 আসবে, এরকম 1 2 3 4 5 6 7। এরকম 7টা 7 যদি আসে, তাহলে আলটিমেট উপরে কত আসছে? 49/r, তাই না? তার মানে যদি আর টোটাল বার করতে হয়, দেখো এক সেকেন্ড, যদি আমাদেরকে ধরো আর টোটাল বার করতে হলো, আর টোটাল মানে এইটা যদি আমাকে বার করতে হয়, তাহলে আলটিমেট কত আসছে? এটা r/49, r/49, কারণ শেষে তো এটা উল্টেই না দিতে হয়। তো আমরা এটা r/49 পেয়ে গেলাম। এটা কিসের মান পেলাম? আর টোটালের মান। এই আর টোটালকেই দেখো কি বলেছে, সংমিশ্রণের তুল্য রোধ হচ্ছে আর ড্যাশ। মানে এই আর টোটালকে আমরা আর ড্যাশ লিখতেই পারি তার জায়গাতে, তাই না? এই আর টোটালকে আমরা আর ড্যাশ লিখতেই পারি। এবার আমাকে বলেছে তবে আর বাই আর ড্যাশের মান কত? আর বাই আর ড্যাশের মান কত, তাই তো? তো আর এর মান আমরা কি পেয়েছি? আর এর মান তো আরই জানি, তাই না? তো উপরে তুমি আর লিখে দাও, উপরে আর লিখে দিলাম, নিচে দেখো কত আছে। আর ড্যাশের মান কত আছে? r/49, তাই তো? তো এই 49 কি হলো? উপরে চলে যাবে। তার মানে এটা আসবে কি 49/r, তাই তো? 49/r, আর নিচে তো একটা আর আছেই, তাই না? মানে সরি, উপরে তো একটা আর আছেই, তো এরটাও থেকে যাবে। তো এই আর যদি কেটে যায়, তো আলটিমেট এইটা পুরোটার এই ভ্যালুটার মান কি এলো? 49, তাই না? এটাই তোমার সঠিক অ্যান্সার হয়ে যাবে। অপশন নাম্বার ডি কি তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে? তো এইভাবে তোমরা করে নিও, আর এইভাবে তোমাদেরকে করতে হবে, তাই না? এবার দেখো কিছু কিছু জিনিস, যেমন এখান থেকে তোমাদের পরীক্ষাতে প্রচুর প্রশ্ন আসে। যেমন তোমরা যদি বলো যে প্রথমে ধরো আমরা বললাম শ্রেণীক্রম, ঠিক আছে? সিরিজে যেটা হয় শ্রেণীক্রম, এটা দেখতে কেমন হয় বলতো? এরকম যাবে, এরকম এরকম এরকম, আবার এরকম যাবে, এরকম এরকম এরকম। এটা হচ্ছে শ্রেণীক্রম, দেখতে এরকম হয়। আর শ্রেণীক্রমের যদি ফর্মুলা হয়, মানে সিরিজের যদি ফর্মুলা বের করি, আর টোটাল সমান সমান কি হয়? r1 প্লাস r2 প্লাস r3, মানে যতগুলো আর তোমার থাকবে সব করে যোগ করে দিতে হবে, তাই না? আর শ্রেণীক্রমে কি হয় বলতো? যে মানে বিদ্যুৎ আছে, তড়িৎ, সেটা কি হয়? সমান থাকে, তাই তো? আর যেটা ভোল্টেজ আছে সেটা কি হয়? অসমান থাকে, অসমান থাকে, তাই না? আর আমরা কি জানি যে শ্রেণীক্রম যে আছে, এটা তোমার কোথায় লাগানো হয়? ইন্ডাস্ট্রিয়াল ফিল্ডে। ইন্ডাস্ট্রিয়াল ইন্ডাস্ট্রিয়াল ফিল্ডে তোমার শ্রেণীক্রম ব্যবহার করা হয়, তাই না? আর শ্রেণীক্রমের সমতুল্য যে রোধ হয়, যেখানে দিয়েছে কি নতুন সংমিশ্রণের কি বলবো তুল্য রোধ। তো মনে রাখবা, শ্রেণীক্রমের যে তুল্য রোধ হয় সেটা কি হয়? অধিকের থেকে অধিক হয়, ঠিক আছে? অধিক থেকে অধিক মানে কি? ধরো 3টা আর দেওয়া আছে, তো 1 2 3, মানে এই আর1 এর মান 1, এটার প্রতিরোধের মান 2, এটার প্রতিরোধ 3, তিনটা যোগ করলে কি হয়? সব থেকে বেশি যদি 3 হয়, তার থেকেও তো বেশি আসছে না টোটাল মানে তুল্য যে রোধটা, সেই জন্য কি এটা অধিকের থেকে অধিক হয়। কেমন? এই জিনিসটা মনে রাখবা। আর একটা তোমাদের হয় সমান্তর, মানে প্যারেলালি। সেখানে তোমার কি হয় দেখো, সমান্তর, এক সেকেন্ড, দেখো সমান্তরে কি হয়। সমান্তর দেখতে এরকম হয়, তোমার এরকম আসবে, এরকম এরকম এরকম, আবার টেনে দাও, আবার নিচে এরকম নামিয়ে, আবার এরকম এরকম এরকম, আবার টেনে দাও, এই দুই সাইড দিয়ে তার বার করে দেবো। এটা হয়ে গেল তোমার সমান্তর ক্রম। এটাতে কি হয় বলতো? আগেরটাতে যেরকম কি বিদ্যুৎ যে ছিল, তড়িৎ প্রবাহ, ওটা কি এক সমান ছিল, এটাতে কি হয়? আলাদা হয়, তাই না? এটাতে আলাদা হয়, কিন্তু এটাতে ভোল্টেজ কি হয়? এক সমান হয়, এক সমান হয়। সমান্তর ক্রম কোথায় ব্যবহার করা হয়? এটা তোমাদের বাড়ির যে ওয়্যারিং আছে, আমাদের বাড়ির ওয়্যারিং, ওয়্যারিং
সেখানে তোমার সমান্তর ক্রম ব্যবহার করা হয়। আর সমান্তর ক্রমের যে তুল্য রোধ হয় কি না, সেটা মনে রাখবা নিম্নের থেকে নিম্ন হয়, ঠিক আছে, নিম্ন থেকে নিম্ন। যেমন কি ধরো এটা কি হয়, 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3, এরকম যতগুলো আর দেওয়া থাকবে প্রত্যেকটা এইভাবে মানে যোগ করতে হয়, তাই না, ফ্র্যাকশনে ভেঙে। তার মানে কি, ধরো একটা যদি 2 হয়, একটা যদি 3 হয়, একটা যদি 4 হয়, তার মানে এই যে তুমি টোটাল যেই প্রতিরোধটা বার করবে সেটা কি হবে, এই 2 এর থেকেও কম আসবে, বুঝতে পারলে? সেই জন্য এটা তুল্য রোধ কি হয়, নিম্ন থেকে নিম্ন হয়। কেমন? এই কিছু কিছু পয়েন্ট তোমরা মনে রাখবা। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে নিম্নলিখিত উপকরণগুলির মধ্যে কোনটির বৈদ্যুতিক রোধাঙ্ক ঘরের তাপমাত্রায় সবচেয়ে বেশি হয়? দেখো এটার সঠিক অ্যান্সার তোমার ম্যাগনিজ, ঠিক আছে। এটা দেখো কবে এসেছে, গ্রুপ বি 3 তারিখে এই প্রশ্নটা এসেছিল। ম্যাগনিজ কি, এর মানে রুম টেম্পারেচারে এদের রোধাঙ্ক কি হয়, সব থেকে কম হয়। আচ্ছা রোধাঙ্ক কি বলতো? দেখো রোধাঙ্ক হচ্ছে পদার্থের একটা গুণ, ঠিক আছে, পদার্থের একটা গুণ। এটা কি হয়, শুধুমাত্র তাপমাত্রা, ঠিক আছে, আর হচ্ছে পদার্থের প্রকৃতি, পদার্থের প্রকৃতি, পদার্থের প্রকৃতি বলতে পারো, উপাদানের প্রকৃতি বলতে পারো, এটা দিয়ে মানে এইটার উপরে নির্ভর করে। তারপর কি হয়, রোধাঙ্ক বা রোধকত্ব যেটা আছে এটা কি দিয়ে মাপা হয়, ওহম মিটার দিয়ে মাপা হয়, তাই না, ওহম মিটার দিয়ে মাপা হয়। আর কি কি হয়, যেমন তুমি ধরো রোধাঙ্ককে যদি বলতে পারো যে এই ওহম মিটার এলো কি করে, দেখো আর সমান সমান কি হয়, রো এল বাই এ। এখানে আর কি হয়, প্রতিরোধ মানে রোধ, এল কি হয়, এটা হচ্ছে তোমার রোধাঙ্ক, তাই না। তাহলে রোধাঙ্ক যদি আমাদেরকে বের করতে হয়, রো যদি বের করতে হয়, তাহলে কি হয়, এটা উপরে চলে আসবে আর এ, আর এলটা কি হবে, নিচে চলে আসবে, তাই না। তো এল যদি নিচে আসে তো এল কি হয়, দৈর্ঘ্য হয়, এটা কি মানে দিয়ে দেখা হয়, মিটার দিয়ে দেখানো হয়। ক্ষেত্রফলকে কি দিতে হয়, মিটার স্কোয়ার দিয়ে দেখানো হয়। আর কে কি দিয়ে দেখানো হয়, ওহম দিয়ে দেখানো হয়। তো এই মিটার দিয়ে এই মিটার যদি কেটে যায় তাহলে থাকলো কি, এখানে ওহম আর মিটার পড়ে থাকলো, তো ওহম মিটার তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। আচ্ছা তোমাকে যদি জিজ্ঞেস করে যে যে প্রতিরোধ আছে সেটা যদি দৈর্ঘ্যকে বাড়িয়ে দেওয়া হয়, যেমন আর আছে, এটা কি হয় তোমার যে দৈর্ঘ্য আছে তার সাথে সমানুপাতি হয়। মানে কি, ধরো যদি প্রতিরোধ মানে যদি দৈর্ঘ্য বাড়ে তার মানে কি প্রতিরোধও বেড়ে যাবে, দৈর্ঘ্য যদি কমে তাহলে প্রতিরোধ কি হয়ে যাবে, কমে যাবে। আরেকটা হয় আর যে আছে সেটা তোমার কি হয়, যে ক্ষেত্রফল আছে মানে মানে যে তারের যে ক্ষেত্রফল সেটা কি হয়, ব্যস্তানুপাতিক হয়। মানে কি ক্ষেত্রফল যদি বৃদ্ধি পায় তাহলে প্রতিরোধ কি হয়ে যাবে, তোমার অটোমেটিক কমে যাবে। যদি ক্ষেত্রফল কমে যায় তাহলে প্রতিরোধ কি হবে, তোমার অটোমেটিক বেড়ে যাবে। এটাকে তুমি এইভাবে বুঝতে পারো, ধরো একটা তার আছে, ঠিক আছে, এই একটা পাতলা তার আছে, এই তারটা ছোট তার আছে, এর মধ্যে দিয়ে তুমি তো প্রতিরোধ মানে বিদ্যুৎ ধারা যদি প্রবাহিত হয় তাহলে কি, যদি ছোট থাকে তার মধ্যে এর মধ্যে বিদ্যুৎ ধারা কি মানে প্রবাহিত যেটা হবে সেটাকে যে বিরোধ করবে, যে রোধটা সেটা কি হবে, কম হবে। কারণ কি ছোট তার, এই তারটাকে তুমি বাড়িয়ে দাও আরো, ঠিক আছে, লম্বা করে দাও, তার মানে কি এর যে যেহেতু দৈর্ঘ্য বেড়ে গেল তার মানে কি এর যে রোধ সেটাও বেড়ে যাবে। সেমনি ধর এই ধরো একটা পাতলা তার আছে, এটা দিয়ে ধর বিদ্যুৎ যখন যাবে তখন এর রোধ কি হবে, কম হবে, কিন্তু তারটাকে তুমি মোটা করে দাও, ঠিক আছে, তারটা যদি মোটা করে দাও তখন কি হবে, এর যেহেতু এরিয়া বেড়ে গেল তো বিদ্যুৎ কি ষাট বেরিয়ে যাবে, মানে কি এর রোধ কমে যাবে। এখান থেকে এটাই বোঝা যাচ্ছে, তাই না। তো রোধাঙ্কের ব্যাপারে এইসব জিনিস তোমাদের পরীক্ষাতে আসে। আর যদি তোমরা মনে রাখো যে ধরো এই ম্যাগনিজ, ঠিক আছে, মনে পরীক্ষাতে তোমাদের প্রশ্ন আছে ম্যাগনিজ কি হয় বলো তো, আমাদের শরীরে সব থেকে কম পাওয়া তত্ত্ব, শরীরে সব থেকে সব থেকে কম পাওয়া কি বলবো, এলিমেন্ট বলতে পারো, তত্ত্ব বলতে পারো, ঠিক আছে। ক্রোমিয়াম কি বলতো, ক্রোমিয়াম হচ্ছে আমাদের সাইকেলের যে রিম হয় না, রিমের উপর যেই প্রলেপটা দেওয়া হয় সেটা তোমার ক্রোমিয়াম দিয়ে তৈরি হয়। তো বলতে পারি আমরা সাইকেলের রিমে প্রয়োগ করা হয়, সাইকেল রিম এর পরত, ঠিক আছে। আর তোমরা মনে রাখবা, ধরো কোনো লোহা আছে, ধরো লোহাকে তুমি যদি জং থেকে বাঁচাতে চাও তাহলে লোহার মধ্যে যদি ক্রোমিয়াম মিক্স করে দাও না, তাহলে সেটা কি জংয়ের প্রতিরোধ মানে জংয়ের কি জং রোধী হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারি ক্রোমিয়ামকে জং রোধী হিসাবে ব্যবহার করা যায়, জং রোধী মানে জংয়ের বিরোধ করে, বুঝছো, জং লাগতে দেয় না, সেটা হিসাবে ব্যবহার করতে পারি, তাই না। লোহা কি হয় বলতো, লোহা হচ্ছে তোমার এক সেকেন্ড, দেখো লোহা হচ্ছে কি সব থেকে বেশি প্রয়োগ হওয়া তত্ত্ব, সব থেকে বেশি প্রয়োগ হওয়া তত্ত্ব, ঠিক আছে, প্রয়োগ হওয়া তত্ত্ব। লোহাতে জং কিসের জন্য লাগে জানো, মনে রাখবো অক্সিজেন আর হচ্ছে জলের জন্য, জল বা জলীয় বাষ্প যেটাই বলো তার জন্য জং লাগে। আর লোহাতে জং লাগা মনে রাখবা এটা কি একটা রাসায়নিক প্রক্রিয়া, ঠিক আছে, রাসায়নিক প্রক্রিয়া, আর লোহাতে জং লাগার পর কি তৈরি হয়, এটা ফেরিক অক্সাইড তৈরি হয়, Fe2O3 ফেরিক অক্সাইড তৈরি হয়, ঠিক আছে। মনে রাখবা লোহাকে জং থেকে বাঁচানোর জন্য কিসের প্রলেপ দেওয়া হয় বলতো, জিঙ্কের প্রলেপ দেওয়া হয়, জিঙ্ক। মানে দেখো লোহাকে যদি জং রোধী বানাতে হয় তাহলে লোহার সাথে কি একটু ক্রোমিয়াম মিক্স করে দিতে হয়, তাহলে কি এটা জং থেকে বেঁচে যাবে। তারপরেও যদি জং লেগে যায় তো লোহার উপর কি এটা জিঙ্কের প্রলেপ দিয়ে দিতে হয়, তাহলে কি হয় তার মধ্যে জং লাগে না। কেমন, এই কিছু কিছু পয়েন্ট মনে রাখবা। পারদ কি, এটাকে যে কুইক সিলভার হিসাবে জানা যায়, তাই না, কুইক, দাঁড়াও এক সেকেন্ড, পারদকে হচ্ছে তোমার কুইক সিলভার, তাই তো, কুইক সিলভার হিসাবে জানা যায়, এটা মিটিয়ে দিচ্ছি কেমন, কুইক সিলভার হিসাবে জানা যায়, কুইক সিলভার। আর কি নামে যাওয়া যায় মনে রাখবা, হাইড্রা সিরাম, ঠিক আছে, হাইড্রা
সিরাম নামে জানা যায়। ঠিক আছে, মনে রাখবা যে পারদ হচ্ছে না এমন একটা ধাতু, মানে যে হচ্ছে তরল অবস্থায় থাকে। ঠিক আছে, কি বললাম, পারদ হচ্ছে এমন একটা ধাতু যে তরল অবস্থায় থাকে, মানে তরল ধাতু। কেমন, আর এর কি হয়, গলনাঙ্ক হয় সব থেকে বেশি। ঠিক আছে, গলনাঙ্ক গলনাঙ্ক হয় সব থেকে বেশি। কেমন, আর এর যে অণু আছে না, তো পারদের অণু, এর মধ্যে যে আকর্ষণ বল সেটা কি হয়, সব থেকে কম হয়। আকর্ষণ বল সব থেকে কম হয়। কেমন, এই কিছু কিছু জিনিস তোমরা মনে রাখবা। পারদকে কি দিয়ে দেখানো হয় মনে রাখবা, এইচ জি দিয়ে দেখানো হয়, তাই তো। এই কিছু কিছু পয়েন্ট মনে রাখবা। চলো নেক্সট কোশ্চেন দেখো, বলছে 4 ওহম একটি রোধক প্রতি সেকেন্ডে 64 জুল তাপ উৎপন্ন করে, এর প্রান্তদ্বয়ের বিভব পার্থক্য কত? দেখো, বিভব পার্থক্যের ফর্মুলা কি হয়, ভি সমান সমান আই আর, তাই না। আর এখানে দেওয়া কি কি আছে, আমাকে ওহম দেওয়া আছে, মানে আর দেওয়া আছে। ঠিক আছে, আর কিছু দেওয়া আছে কি, আর আমার কিছু আই দেওয়া নাই, আর ভি আমাকে বার করতে হবে। তার মানে কি, আইটা আমাকে সবার প্রথমে জানতে হবে। আমাকে দেওয়া কি কি আছে দেখো, 64 জুল তাপমাত্রা দেওয়া, এইচ আমাকে দেওয়া আছে 64, তাই তো। প্রতি সেকেন্ডে টাইম আমাকে দিয়ে দিয়েছে 1 সেকেন্ড, আর আর আমাকে দিয়ে দিয়েছে 4 ওহম। এখান থেকে আমরা আই পেয়ে যাবো। কি করে পাবো, আমরা কি জানি, এইচ সমান সমান আই স্কোয়ার আর টি, এই ফর্মুলাটা আমরা প্রত্যেকে জানি। তো এইচ আমাকে দিয়ে দিয়েছে 64 সমান সমান, আই আমাকে বার করতে হবে, আর আমাকে দিয়ে দিচ্ছে 4, টি আমাকে দিয়ে দিচ্ছে 1 সেকেন্ড। তো 4 দিয়ে যদি আমরা কাটি কত হবে, 4 ষোলং 64। তো এই স্কোয়ার সরানোর জন্য কি এখানে আন্ডাররুট করতে হবে। তো আই সমান সমান আমরা কি পেলাম, 16 আন্ডাররুট করলে কত হবে, 4 পেলাম। তো আই এর মান আমরা পেয়ে গেলাম। এবার আমাকে কি এখানে মান বসে দিলেই হয়ে যাবে। তো চলো, যদি এখানে আমি ভি বার করতে হয়, আই এর মান আমি পেয়ে গেছি 4, আর আমাকে অলরেডি দিয়ে দিয়েছে প্রশ্নে 4 ওহম। তো কত হলো, 4 4 16 ভোল্ট, তাই না। এটাই আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, অপশন নাম্বার বি আমাদের কারেক্ট হয়ে যাবে, তাই না। চলো নেক্সট কোশ্চেন দেখো, বলছে একটি পরিবাহী বৃত্তাকার লুপের কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের প্রতিটি বাঁকের অবদান কি হয়। দেখো, এটা একই দিকে থাকে, বুঝতে পারলে তো। তো এখান থেকে কি কি প্রশ্ন তোমাদের আসে, একটা দিবে কি, ধরো একটা লম্বা তার আছে। ঠিক আছে, এই তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ করা হলো, আই করা হলো। তাহলে কি হবে, এখানে যে একটা ছবি তৈরি হবে, তাই না। এই ছবিটা কেমন হবে, তো এরকম গোল গোল ছবি তৈরি হবে, এরকম গোল গোল ছবি তৈরি হবে। এই গোল গোল ছবি, এই গোলটাকে আমরা কি বলি বলতো, সমকেন্দ্রিক বৃত্ত। ঠিক আছে, সমকেন্দ্রিক বৃত্ত বলি। সমকেন্দ্রিক বৃত্ত কেন বলি, কারণ এই প্রত্যেকটার যে কেন্দ্রবিন্দু তার একটাই হয়। যেমন এইটার যদি, যে এই বৃত্তটার কেন্দ্রবিন্দু কি, এটা হবে। এই বৃত্তটারও কেন্দ্রবিন্দু কি, এটাই হবে। তাই এটাকে আমরা কি সমকেন্দ্রিক বৃত্ত বলি। তোমাদের প্রশ্ন আছে যে একটা যে মানে পরিবাহী তারের মধ্যে দিয়ে, ঠিক আছে, বৃত্তাকার তার দিবে না, সোজা তার দিবে, সেই সোজা তারের মধ্যে যে দিয়ে যে কেমন জিনিস তৈরি হয় বা কি তৈরি হয়, তোমরা কি বলবো, সমকেন্দ্রিক বৃত্ত তৈরি হয়। কেমন, আরেকটা তোমাদের জিজ্ঞেস করে সোলোনয়েড। ঠিক আছে, মানে এরকম একটা কয়েল আছে। ঠিক আছে, এরকম একটা কয়েল আছে, এই কয়েলের মধ্যে দিয়ে যে বিদ্যুৎ ধারা হয়, ঠিক আছে, এই কয়েলের মধ্যে দিয়ে এই যে এই মাঝখান দিয়ে যে বিদ্যুৎ প্রবাহ হয় সেটা কেমন হয়, এটা হয় তোমার সমান। ঠিক আছে, মনে রাখো, এক সমান হয়। আর বাইরের দিকে কেমন হয়, মানে এটা এদিকে কি হয়, কমে যায়। বাইরের দিকে মানে ভিতরের দিকে, প্রশ্নটা মেনলি আছে সোলোনয়েডের ভেতর, মানে কোনো বিদ্যুৎ ক্ষেত্র কেমন হয়, তুমি কি বলবা, এক সমান। ঠিক আছে, এটা তোমার সোলোনয়েডের ক্ষেত্র হয়, চৌম্বক ক্ষেত্রের ক্ষেত্রেও সেম হয়। চৌম্বক ক্ষেত্রে কি হয়, ধরো এরকম একটা ম্যাগনেট আছে তো, যা এটা নর্থ পোল, এটা সাউথ পোল, এর ভেতরে কি হয়, চৌম্বক ক্ষেত্র এক সমান হয়। ঠিক আছে, কিন্তু বাইরে কি হয়, মানে এই যে যেখানে ঘন হয়ে থাকে সেখানে বেশি হয়, যেখানে কম ঘন থাকে সেখানে কম হয়। মানে কি, যেখানে ঘন হয়ে থাকে সেখানে বেশি, যেখানে সেটে সেটে থাকে সেখানে বেশি, যেখানে হালকা হালকা থাকে সেখানে আলাদা হয়। যেমন এখান দিয়ে আরেকটা বেরিয়ে গেল, ঠিক আছে, এখান দিয়ে ধরো আরেকটা বেরিয়ে গেল। তো এখানে দেখো, এখানে কি বেশি বেশি আসছে, মানে এই জায়গাটা কি বেশি হবে চৌম্বক ক্ষেত্র, প্রবলতা বেশি হবে। এগুলোতে কি হবে, প্রবলতা কম হবে। আর মনে রাখবা, এই যে মানে কাল্পনিক রেখাগুলো আছে যে চৌম্বক বল, এগুলো কখনো একে অপরকে কাটবে না, বুঝলো তো। এই যে যেমন এখানে আমি এটা ভুল করে দিয়েছি, তো এই জিনিসটা কখনো হবে না। এই জিনিসটা হলেই কি হয় বলতো, ধরো এখান দিয়ে আমি আরেকটা দাগ টেনে দিলাম, ঠিক আছে, এই জিনিসটা কখনো একে অপরকে এরকম কাটবে না। কেন কাটবে না, দেখো, যদি এখানে কাটি, এই যে এই বিন্দুতে এই রেখার কি দুখানা দিক হয়ে যাচ্ছে, একটা এদিক একটা এদিক। এই বিন্দুতে এইটার কি দুখানা দিক হয়ে যাচ্ছে, একটা দিক এদিক একটা এদিক। মানে কি, এই রেখাগুলো কখনো একে অপরকে কাটে না। ভেতরের দিকে কি হয়, সমান হয়। আর সর্বদা এই রেখাগুলো নর্থ, মানে উত্তর দিক থেকে দক্ষিণ দিকে প্রবেশ করে, এটা কখন বাইরের দিকে। আর ভেতরের দিকে কি হয়, দক্ষিণ থেকে উত্তরের দিকে প্রবেশ করে। সেম তোমার ম্যাগনেটেও যা হয়, সেম তোমার সোলোনয়েডের ভেতরেও কি হয়, সেম জিনিস হয়। ঠিক আছে, তোমাদেরকে প্রশ্ন আছে যে এই সোলোনয়েডের ভেতর যে আমি চৌম্বক ক্ষেত্র বা বৈদ্যুতিক প্রবাহ যদি, মানে চৌম্বক ক্ষেত্র বৃদ্ধি করা আছে, ঠিক আছে, মেনলি তোমাদের জিজ্ঞেস করে যে একটা সোলোনয়েড আছে, সোলোনয়েডের ভেতরে বা তার চার সাইডে চৌম্বক ক্ষেত্রকে বৃদ্ধি করার জন্য কি করতে হয়। তোমরা মনে রাখবা যে তড়িৎ প্রবাহ আছে সেটাকে তোমার বৃদ্ধি করতে হয়, প্লাস যে এই যে মানে কয়েলগুলো দেখছো, এই কয়েল, এগুলো এই কয়েলের প্যাচের সংখ্যা, ঠিক আছে, প্যাচের সংখ্যা, এই জিনিসটা কি হয়, এটাও তোমার বৃদ্ধি করতে হয়। এই দুটো বৃদ্ধি করলে কি হবে, তোমার চৌম্বক ক্ষেত্র অলরেডি বৃদ্ধি হয়ে যাবে। কেমন, এই জিনিসগুলো তোমরা মনে রাখবা। তো এটার সঠিক অ্যান্সার কি হবে, তোমার অপশন নাম্বার এ, একই দিকে। কেমন, চলো নেক্সট কোশ্চেন দেখো,
দেখো বলছে কি, দুটি চৌম্বক বলরেখা কেন একে অপরকে ছেদ করে না। এখনই কি বললাম, যদি ছেদ করে তাহলে কি হয়, এর দুটো দিক হয়ে যাবে। তো কি বলছে, কারণ ছেদ বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের তীব্রতা শূন্য হয়, একদমই না। কারণ চৌম্বক ক্ষেত্রের বলরেখা সর্বদা সমান্তরাল থাকে না, সমান্তরাল সর্বদা থাকে না। কখন এটা থাকে, যখন ভেতরে থাকে, বুঝতে পারলে, ভেতরের দিকে সমান থাকে, সমান্তরাল থাকে। বলছে কারণ কম্পাস সূচ একই সাথে দুটি ভিন্ন দিক নির্দেশ করতে পারে না। এটা হচ্ছে একদম ঠিক, দুটো ভিন্ন দিক নির্দেশ করতে পারে না। যেমন এখান দিয়ে এটা বেরাবে, এদিক দিয়ে ঢুকে যাবে, এখান দিয়ে বেরাবে, এটা দিয়ে ঢুকে যাবে, ঠিক আছে। কিন্তু যেই ধরো এখান থেকে বেরিয়ে এই কেটে দিল, যেই কেটে দিল, এই বিন্দুতে কি এর দুটো দিক হয়ে যাচ্ছে, তাই না, এরকম দুটো দিক হয়ে যাচ্ছে, সেজন্য কি এটা হবে না। অপশন নাম্বার সি তোমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে নিচের কোন সংযোগটি একই ভোল্টেজ উৎস থেকে যুক্ত করলে অধিক বৈদ্যুতিক শক্তি মানে ব্যয় করে। দেখো আমরা বৈদ্যুতিক শক্তির কী কী ফর্মুলা জানি, পি সমান সমান কী হয়, আই স্কোয়ার আর, ঠিক আছে। আর একটা কি জানি, পি সমান সমান ভি স্কোয়ার বাই, মানে ভি স্কোয়ার বাই আর, তাই তো, এটা আমরা জানি। এই যে পি সমান সমান আই স্কোয়ার কখন হয়, যখন তোমার যে তড়িৎ আছে, ইলেকট্রিসিটি আছে, সেটা কি তখন স্থির থাকে, ঠিক আছে। আর এটা কোথায় ব্যবহার করা হয়, যখন শ্রেণীক্রম মানে সিরিজে থাকে, তাই তো, তখন এটা ব্যবহার করা হয়। এই ফর্মুলাটা কখন ব্যবহার করা হয়, যখন তোমার ভোল্টেজ কি থাকে, স্থির থাকে, ঠিক আছে। আর ভোল্টেজ স্থির তোমার কোথায় থাকে, যখন সেটাকে সমান্তর ক্রমে লাগানো হয়, তাই তো, সমান্তর ক্রমে লাগানো হয়। এবার দেখো প্রশ্নে কি বলছে, কোন সংযোগটি একই ভোল্টেজ উৎস থেকে মুক্ত করলে অধিক বৈদ্যুতিক শক্তি ব্যয় করবে। একই ভোল্টেজ উৎস মানে কি, তোমার ভোল্টেজ হচ্ছে স্থির, তার মানে কি এইটা প্রশ্নটা আমাকে এইটার সমান্তরে জিজ্ঞেস করেছে। সমান্তরে জিজ্ঞেস করে দাও কি হচ্ছে, পি সমান সমান কি হয়, ভি স্কোয়ার বাই আর। মানে কি, যদি রোধ যদি বৃদ্ধি হয় তাহলে বিদ্যুৎ শক্তি কি হয়ে যাবে, কমে যাবে। রোধ যদি কমে যায় তাহলে বিদ্যুৎ শক্তি কি হবে, বেড়ে যাবে, কারণ এরা কি একে অপরের ব্যস্তানুপাত সম্পর্কে আছে, তাই না। তো দেখো কি বলছে, অধিক বৈদ্যুতিক শক্তি ব্যয় করবে। অধিক বৈদ্যুতিক শক্তি কখন হবে, যখন তোমার রোধ যে আছে সেটা কম হবে, নিম্ন রোধ হবে। দেখো কোথায় আছে, উচ্চ রোধ একদমই হবে না, নিম্ন রোধ একদম কারেক্ট অ্যান্সার, তাই না। শূন্য রোধ হবে, এখানে যদি আমি রোধ শূন্য করে দিলে মানে এটা কি হয়ে যাবে তোমার, মানে কি বলবো, ইনফানাইট হয়ে যাবে, তাই না। সমান রোধে তো হবেই না, তার মানে সঠিক অ্যান্সার কি অপশন নাম্বার বি তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, কেমন। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে পরিবাহী তারের পাশে রাখা কম্পাস সূচ কেন বিচ্যুত হয়। কারণ ধারা তাপ উৎপন্ন করে, একদমই না। কারণ ধারা চৌম্বক ক্ষেত্র তৈরি করে, অবশ্যই। যখন ম্যাগনেটিক যে কম্পাস হয় সেটা বিক্ষিপ্ত কেন হয়, যার সাথে চৌম্বক ক্ষেত্র তৈরি করা থাকলে কেমন হয় ম্যাগনেটিক, বলতো। ধরো এটা একটা ঘড়ি, তো এর মধ্যে একটা সূচ লাগানো থাকে, এই সূচটা কি হয়, লোহা দিয়ে তৈরি হয়, ঠিক আছে, লোহা দিয়ে তৈরি হয়। আর এর নিচে কি বলতো, নিচে বা উপরে একটা এখানে ম্যাগনেট লাগিয়ে দেওয়া হয়, এটা কি হয়, ম্যাগনেট। এবার কি হয়, এই ম্যাগনেটের এক সাইডে কি হয়, নর্থ পোল হয়, একদিকে কি সাউথ পোল হয়। আর নর্থ পোল কি করে, সবসময় তোমার সাউথ পোলকে তোমার অ্যাট্রাকটিভ করবে, সাউথ পোল কাকে কাছে টানবে, নর্থ পোলকে অ্যাট্রাকটিভ করবে। তার মানে যদি নর্থ, মানে কম্পাস আমাকে নর্থ দেখাচ্ছে, ঠিক আছে, কম্পাসের যদি সুইচটা নর্থের দিকে থাকে, তার মানে কি এই যে এই ম্যাগনেটটা আছে এটা কিসের দিকে আছে, ম্যাগনেট ধরো নর্থ আছে, তো ম্যাগনেট সাউথের দিকে আছে, তার মানে এই যে পৃথিবীটা আছে, পৃথিবীটা কোন দিকে হবে, পৃথিবীটা যদি এটা সাউথ হয় তাহলে এটা কি হবে, নর্থ হয়ে যাবে, কারণ সাউথকে নর্থের দিকে অ্যাট্রাক্ট করবে। সামনেটা কি দেখাবে, নর্থ দেখাবে, তাই না। মানে কি ম্যাগনেট কি হয়, যদি ধরো এটা ম্যাগনেট আছে, ঠিক আছে, ম্যাগনেটের এটা নর্থ পোল, এটা সাউথ পোল, তো নর্থকে কোনো আকর্ষণ করবে, এটা তো বিকর্ষণ করে দেয়। আর নর্থ যদিও নর্থকে আকর্ষণ না করে, আকর্ষণ করবে কাকে, সাউথকে। তার মানে কি, আর চুম্বকীয় সূচ মানে কম্পাস আমরা কেন ব্যবহার করি, দিক নির্ণয়ের জন্য। পৃথিবীর কি হয়, এক সাইড নর্থ হয়, এক সাইড সাউথ হয়, নর্থ পোল সাউথ পোল। তো ম্যাগনেট যদি নর্থ পোলের দিকে থাকে, তার মানে পৃথিবীটা কি সাউথ পোলের দিকে আছে, তবে না এরা দুজন একে অপরকে আকর্ষণ করবে, বুঝতে পারলে তো, এই জিনিসটা হয়। তার মানে কি, কারণ ধারা চুম্বক মানে কি চুম্বক ক্ষেত্র তৈরি করে বলেই ম্যাগনেটিক সূচটা কি হয়, বিচ্যুত হয়ে যায়, ফ্ল্যাকচুয়েট করে, তাই না। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে রোধকত্ব বা রেসিস্টিভিটি সম্পর্কে নিচের কোন উক্তিটি সঠিক নয়। বলছে এটি তারের দৈর্ঘ্যের উপর নির্ভর করে, একদমই না। কি বললাম, রেসিস্টিভিটি এখন দুটো জিনিসের উপর মাত্র নির্ভর করে। একটা কি হয়, পদার্থের প্রকৃতি, তাই না, পদার্থের প্রকৃতি বা উপাদানের প্রকৃতি। দ্বিতীয় কি হয়, তাপমাত্রা, তাপমাত্রা। এই দুটো ছাড়া কোনো কিছুর উপরেই রোধকত্ব নির্ভর করে না। তার মানে কি, দেখো এটাকে ওহম মিটার দিয়ে মাপা হয়, একদমই সঠিক, এখনই বললাম। এটি পদার্থের একটি ধর্ম, এখনই বললাম। এটি তাপমাত্রার সাথে পরিবর্তিত হয়, একদমই হয়, এটাও বললাম এখন। তার মানে কি, এটাই তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। তাই মানে কারেক্ট অ্যান্সার বলতে কি, এই উক্তিটাই তোমার ভুল দেওয়া আছে, ওই জন্য এটাই তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, তাই না। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে বিদ্যুৎ প্রবাহের তাপীয় প্রভাব নিচের কোনটিতে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। দেখো সব থেকে বেশি ব্যবহৃত হয় তোমার তামাতে, বুঝতে পারো তো। যেমন কি হয়, তাপীয় প্রভাব কি হয়, এইচ সমান সমান আই স্কোয়ার আর টি। তার মানে কি, আর যদি বৃদ্ধি পায় তাহলে এইচ কি হবে, বৃদ্ধি পাবে। আর যদি কম হয় তাহলে এইচ কি হবে, কমে যাবে, তাই না। আর তামাই হচ্ছে একমাত্র যার কি প্রতিরোধ কি হয়, কম হয় বেশি হয়, যেটাই বলতে পারো। তার মানে কি, তামা এখানে অ্যাকচুয়াল হয়ে যাবে, কারণ দেখো নাইক্রোম আর টাঙ্গাস্টান এটার কি হয় বলতো, প্রতিরোধ যেহেতু এটা অল টাইম হাই থাকে, বুঝতে পারো তো, প্রতিরোধ যেহেতু এর অল টাইম হাই থাকে। আর যে এর গলনাঙ্ক, গলনাঙ্ক
ঠিক আছে, এটাও কি সবসময় হাই থাকে। নাইক্রোম কি হয়, মানে এই দুটো, এই জন্য কি এর সব যেহেতু সবসময় বেশি হাই থাকে, তাই জন্য কি তাপীয় প্রভাবে এটা ব্যবহার করা যেতে পারে না। লোহার সাথে কোনো সম্পর্কই নেই, লোহা বাদ হয়ে যাবে, সঠিক অ্যান্সার কি হবে তোমার, তামা হয়ে যাবে, তাই না। আচ্ছা, টাঙ্গাস্টেন যদি বলে, টাঙ্গাস্টেন কি হয় বলো তো, এটা তোমার হ্যালোজেন দেখেছো, হ্যালোজেন মানে যেটা খুব প্রচুর আলো দেয়, যে ওই হ্যালোজেনে টাঙ্গাস্টেন ব্যবহার করা হয়। টাঙ্গাস্টেনকে তোমরা মনে রাখবা, এটা কি হয়, লাইটিং এলিমেন্ট, ঠিক আছে, মানে কি এর হচ্ছে আলো বেশি, আলো বেশি, আর তাপ কি হয়, তাপ কম, ঠিক আছে। হ্যালোজেনগুলো দেখো না প্রচুর আলো হয়, যেগুলো ক্রিকেট স্টেডিয়ামে বড় বড়, এখন তো মানে এলইডি লাগানো হয়, কিন্তু আগে হ্যালোজেন লাগাতো। তোমরা যারা পাড়ার ক্লাবে টাবে যে নাইট ম্যাচ যেগুলো খেলা হয়, সেখানে কি হ্যালোজেন লাগানো হয়, ওখানে কি হয়, টাঙ্গাস্টেন লাগানো থাকে, বুঝতে পারলে তো, এটাকে লাইটিং এলিমেন্ট বলা হয়। নাইক্রোম যদি জিজ্ঞেস করে, নাইক্রোম কি হয় বলো তো, এটাকে মানে হিটিং এলিমেন্ট বলা হয়, মানে কি এর হচ্ছে তাপ বেশি, তাপ বেশি, কিন্তু আলো কি হয়, আলো হচ্ছে এর কম, বুঝতে পারলো তো। এই জন্য এটাকে নাইক্রোমকে কোথায় হিটারে লাগানো হয়, ঠিক আছে। তারপর যে আয়রন করা হয়, আয়রনের যে মানে তারটা লাগানো হয়, সেটা কি হয়, নাইক্রোমের তার লাগানো থাকে, বুঝতে পারলে তো। এই কিছু কিছু পয়েন্ট তোমরা মনে রেখো, কেমন। চলো নেক্সট কোশ্চেন দেখো, বলছে একটি পরিবাহী বৃত্তাকার লুপের কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের দিক কিসের দ্বারা নির্ধারিত করা হয়। দেখো যেহেতু বৃত্তাকার লুপ বলে দিচ্ছে না, আর চৌম্বক ক্ষেত্রের দিক সঠিক অ্যান্সার তোমাকে দক্ষিণ হস্ত নিয়ম। মানে কি হয়, একটা ধরো এরকম তড়িৎ মানে কি বলে পরিবাহী আছে, পরিবাহীকে তুমি যদি এইভাবে ধরো, মানে ডান হাত দিয়ে যদি এইভাবে ধরো, আঙুলগুলো কি এইভাবে ঘুরে থাকবে, আর এটা কি বুড়ো আঙুলটা এদিকে থাকবে। এই যে আঙুলগুলোকে তুমি যদি এদিকে করেছো না, এটাকেই বলা হয় বৃত্তাকার লুপ, ঠিক আছে। আর এই লুপ সবসময় কি তোমার মানে ম্যাগনেটিক ফিল্ডকে দেখায়, বি কে দেখায়, আর এই বুড়ো আঙুল কি তোমার মানে তড়িৎ প্রবাহকে দেখায়, তাই না। এটা ছাড়া এটা কে দিয়েছিল, ম্যাক্সওয়েল দিয়েছিল। এটা ছাড়া কি দিয়ে তুমি বলতে পারো, এটা যদি অপশনে না থাকতো, তুমি মনে রাখবা কর্ক স্ক্রু রুম, ঠিক আছে, কর্ক স্ক্রু। এটাও একটা নিয়ম আছে, যেখান দিয়ে কি হয় তুমি চৌম্বক ক্ষেত্রের দিক জানতে পারো। মানে কি হয়, ধরো তুমি একটা স্ক্রু ড্রাইভার নিয়ে যে মানে ধরো একটা স্ক্রু ড্রাইভার আছে, তো স্ক্রু ড্রাইভারটাকে তুমি ঘোরাচ্ছ, তো যেদিকে স্ক্রু ড্রাইভার যেদিকে ঘুরবে, সেটা কি হয় তোমার মানে ম্যাগনেটিক ফিল্ড হয়ে যাবে, আর সামনের দিকটা কি হয়ে যাবে তোমার, ওটা তোমার ইলেকট্রিক মানে যেই তড়িৎ প্রবাহ হচ্ছে সেটাকে দেখাবে, আইকে দেখাবে, তাই না। এই জিনিসটা মনে রাখবা। লেন্সের নিয়ম কি বলা হয় বলো তো, লেন্সের নিয়ম হচ্ছে লেন্স যে থালে খায় সেই থালকেই ফুটো করে দেয়, এটাকে লেন্সের নিয়ম বলে। মানে কি বিদ্যুৎ বাহক বল ইএমএফ, ঠিক আছে, বিদ্যুৎ বাহক বল সবসময় সেই কারণেরই বিরোধ করে যেটাতে সে উৎপন্ন হয়েছে, বুঝতে পারছো, যেখানে যে ওকে জন্ম দিল তাকেই থাপড়াচ্ছে, যে থালাতে খাচ্ছে সেই থালাতেই পুরো করছে, এটা কে করছে, ইএমএফ। কি বললাম, বিদ্যুৎ বাহক বল সর্বদা সেই নিয়মের মানে সেই কারণের বিরোধ করে যেটিতে সে উৎপন্ন হয়েছে, এটাকে আমরা কি বলি, লেন্সের নিয়ম বলি। আর লেন্সের সূত্রের ফর্মুলা কি হয়, ই সমান সমান এন ডি ফাই বাই ডি টি, তাই তো। সামনে একটা মাইনাস চিহ্ন লাগানো হয়, মাইনাস চিহ্ন এই জন্যই লাগানো হয় যাতে আমরা বুঝতে পারি যে হ্যাঁ, যে বৈদ্যুতিক প্রবাহ মানে বৈদ্যুৎ মানে ইএমএফ যে আছে, সে কি যে মানে যে কারণের সৃষ্টি হয়েছে সেই কারণটাই বিরোধ করে, এই জন্য ম্যাগনেট মানে নেগেটিভ চিহ্ন দেওয়া হয়, বুঝতে পারো তো। এখানে এন কি হয় বলতো, এন হচ্ছে তোমার কয়েলের সংখ্যা, কয়েল বা কুণ্ডলী যেটাই তুমি বলো, কয়েলের সংখ্যা এন দিয়ে দেখানো হয়, ঠিক আছে। ডি ফাই কি বলতো, ফাই তোমার এখানে হচ্ছে ফ্লাক্সের পরিবর্তন, ফ্লাক্সের ফ্লাক্সের পরিবর্তন, ঠিক আছে, পরিবর্তন। আর টি হচ্ছে তোমার সময়, কেমন, সময়ের পরিবর্তন, এই জিনিসটা মনে রাখবা। দেখো ফ্লেমিংয়ের বাম হাতের নিয়ম, ফ্লেমিংয়ের বামে ম আছে, ম দিয়ে তোমরা মোটর, যে মোটর হয় সেটা তোমার ফ্লেমিংয়ের বাম হস্তের নিয়মে কি মানে কাজ করে। আর ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম কি বলেছে, যে হাতের তিনটা আঙুল, বুড়ো আঙুল, তারপর তার পাশের আঙুলটা যেটাকে আমরা তর্জনী বলি, আর তার পাশের আঙুল যেটাকে আমরা মধ্যমা বলি, তিনটা যখন একে অপরের সমকোণে থাকে, তো বুড়ো আঙুল যেটা আছে, ঠিক আছে, এই বুড়ো আঙুল এটা কি তোমার বলের দিক বা গতিকে দেখাবে, ঠিক আছে, বলের দিক বা গতিকে দেখাবে। যে তর্জনী আছে মানে বুড়ো আঙুলের পাশের আঙুলটা, সেটা কি হয়, চুম্বকীয় ক্ষেত্রকে দেখাবে, ম্যাগনেটিক ফিল্ডকে দেখাবে। আর যে মধ্যমা আছে, ঠিক আছে, মানে মিডল ফিঙ্গারটা, সেটা তোমার কাকে দেখাবে, তড়িৎ প্রবাহকে দেখাবে, বুঝতে পারলে তো। এর মানে কি, যে মানে কি বলবো, কোনো চালক তারের মধ্যে চুম্বকীয় ক্ষেত্র এবং তড়িৎ প্রবাহ হলে, মানে তড়িৎ প্রবাহ যদি হয় তাহলে চুম্বকীয় ক্ষেত্র অটোমেটিক জেনারেট হয়ে যাবে। তার এই দুটো যদি হয় তখন কি হবে, একটা বল তার মধ্যে লাগবে, বুঝতে পারছো, যে এই বল লাগবে এই সিদ্ধান্তেই মোটর কাজ করে, কেমন। আরেকটা হয় দেখো ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম, মানে ডান হাতের নিয়ম, এখানেও কি হয়, সেম জিনিস, যে তুমি বুড়ো আঙুল, তর্জনী আর মধ্যমা এই তিনটাকে যদি সমকোণে রাখো, তাহলে যে বুড়ো আঙুল কি ছিল, এখানে কি বলের দিককে দেখাচ্ছিল, এখানেও কি বলের গতির দিককে দেখাবে, ঠিক আছে, বলের গতির দিককে দেখাবে, কেমন। এই যে মিডিল ফিঙ্গার আছে মানে তার পাশেরটা তর্জনী, এটা কি হয়, চুম্বকীয় ক্ষেত্রকে দেখায়, মানে ম্যাগনেটিক ফিল্ডকে দেখায়। আর এই যে তর্জনী মানে সরি মিডিল ফিঙ্গার, এখানে মিডিল ফিঙ্গারকে কি মানে ইলেকট্রিক কারেন্টকে দেখাচ্ছিল। এখানে যে মিডিল ফিঙ্গারটা আছে না, এ তোমার ইএমএফ কে দেখাবে, ঠিক আছে, ইএমএফ কে দেখাবে। এই দুটোই হচ্ছে ফ্লেমিং এর ডান হাত আর বাম হাতের নিয়মের মধ্যে পার্থক্য। বাম হাতে ম আছে তো মোটর, তো আর ডান হাতে কিছু নেই, তো এটা তোমার মনে রাখবে জেনারেটর, ঠিক আছে, জেনারেটর। জেনারেটর কি হয়, তোমার ফ্লেমিং এর ডান হাতের নিয়মে কাজ করে। মানে ফ্লেমিং এর ডান হাত নিয়মে কি বলতে চাইছে, অ্যাকচুয়ালি চুম্বকীয় ক্ষেত্রে যদি বল লাগে তাহলে কি বিদ্যুৎ ধারা বা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স উৎপন্ন হবে, কেমন। এই কিছু কিছু পয়েন্ট তোমরা মনে রাখবা, ঠিক আছে। তো এটা সঠিক অ্যান্সার কি হবে, অপশন নাম্বার সি। চলো নেক্সট কোশ্চেন দেখো, বলছে নিচের বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক।
দক্ষিণ হস্ত বৃদ্ধাঙ্গুলি নিয়ম একটি সোজা পরিবাহীর চারপাশে চৌম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করে। একদম ঠিক, এটাই আমি তোমাকে বললাম। দেখো, একটা পরিবাহী আছে, সোজা পরিবাহী, বৃদ্ধাঙ্গুল যেটা আছে এর চারপাশে যেই মানে বৈদ্যুতিক ক্ষেত্রের যে নির্মাণ হচ্ছে সেটা কি এই বৃত্তাঙ্গুলের নিয়ম দিয়ে আমরা বের করে নিতে পারি। কারণ এই যে আঙুলগুলো যেগুলো মুড়ে আছে সেগুলো কি এক একটা লুপের সৃষ্টি করছে, তাই না? এই লুপের সৃষ্টি করছে। এই লুপ কি দেখাচ্ছে আমাকে? ম্যাগনেটিক ফিল্ডকে দেখাচ্ছে। আর বুড়ো আঙুল কাকে দেখাচ্ছে? আমার ইলেকট্রিক ফিল্ডকে দেখাচ্ছে। তার মানে কি অপশনে তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, তাই না? মানে তুমি দেখছো তো, দেখো একই ধরনের প্রশ্ন কিন্তু এসে, শুধু ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে করে ঘুরিয়ে ফিরিয়ে একই ধরনের প্রশ্ন দিয়েছে। এই কোশ্চেনটা দেখো আমি এখনো অবধি দুবার না তিনবার, দুবার তো অনেক করালাম, তাই না? কিন্তু আলাদা রকম ভাবে এসছে। কনসেপ্ট যদি তুমি জানো না, যে কোনো কোশ্চেন করে দিবা, বুঝতে পারছো? কনসেপ্ট না জানা থাকলে তোমার একই মানে শিফটে ধরো 3টা কোশ্চেন যদি সেম দিতে না, তবুও তুমি করতে পারবে না। শুধু জাস্ট কনসেপ্ট যদি জানা থাকে তোমাকে এরকম কেন, মানে এই কোশ্চেন যদি 1000টা কোশ্চেন দিতে, তুমি 1000টা কোশ্চেন অ্যান্সার করে দিবা, তাই না? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে পরিবাহী বৃত্তাকার লুপের কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র নিচের কার সাথে সমানুপাতিক হয়। দেখো চৌম্বক ক্ষেত্র আমি তোমাকে এখনই কি বললাম, যে যদি বিদ্যুৎ ধারা মানে তড়িৎ প্রবাহিত বেশি হয়ে যায় তাহলে কি হবে? চৌম্বক ক্ষেত্র বেশি হয়ে যাবে। প্লাস কি, যদি প্যাঁচের সংখ্যা যদি বৃদ্ধি করে দেওয়া হয়, প্যাঁচ যদি বৃদ্ধি করে তাহলে চৌম্বক ক্ষেত্র মানে বৃদ্ধি হয়ে যাবে। ঠিক আছে, তার মানে কি এই দুটোর সাথে চৌম্বক ক্ষেত্র কি সমানুপাত সম্পর্কে থাকছে। এবার অপশন দেখো, বলছে লুপের ব্যাসার্ধের বর্গের সাথে একদমই না। লুপ দিয়ে প্রবাহিত প্রবাহের সাথে একদমই ঠিক। প্রবাহ মানে কি, এখানে কারেন্ট প্রবাহের কথা বলছে, বুঝতে পারছো? এই জিনিসগুলো তোমাকে বুঝে নিতে হবে, যে এমন না যে হ্যাঁ এখানে তড়িৎ প্রবাহ লেখা নাই তবে তড়িৎ প্রবাহ করবো না, ব্যাস শেষ হয়ে যাবে। প্রবাহ মানে তোমাকে বুঝে নিতে হবে হ্যাঁ তড়িৎ প্রবাহেরই কথা বলছে। লুপ দিয়ে প্রবাহিত হওয়া বর্গের সাথে একদমই না, শুধু জাস্ট আই, সিম্পল আই। লুপ দিয়ে প্রবাহিত হওয়া প্রবাহের ব্যস্তানুপাতিক একদমই না। যত তড়িৎ প্রবাহ যত বেশি হবে চৌম্বক ক্ষেত্র তত বেশি হবে, তাই না? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে যদি একই উপাদানের তৈরি দুটি তারের মধ্যে দিয়ে নিচের বৈশিষ্ট্য থাকে তবে কোনটির রোধ কম হবে। দেখো কি বললাম একটু আগে তোমাকে, কি বললাম? আর সমান সমান রো এল বাই এ। তার মানে কি, যদি দৈর্ঘ্য তোমার বেশি হয় তাহলে প্রতিরোধ কি হবে? তোমার বেশি হবে। দৈর্ঘ্য যদি তোমার কম হয় তাহলে রোধ কি হবে? তোমার কম হবে। কারণ দুজনে কি একে অপরের সাথে সমানুপাত সম্পর্কে থাকে। মানে এটা তো মার্চ করা যায় না, ভেঙে দিলে কি হবে? আর সমানুপাতি এল, আর সমানুপাতি 1/a, তাই তো? এটাই হবে। এই সমানুপাতির চিহ্ন সরানোর জন্য আমরা কনস্ট্যান্ট মানি, যেটাকে আমরা রো বলি। আর রোকে কি হয়, এই সেই মানে পদার্থের কি হয়, রোধাঙ্ক হয় বা রোধকত্ব হয়, রেজিস্টিভিটি হয়, তাই তো? তার মানে কি, যে কি বলছে, রোধ কম হতে হবে। রোধ কম হওয়ার জন্য কি হয়, দৈর্ঘ্যকে কম হতে হবে। তার মানে কি, দৈর্ঘ্য যদি কম হতে হয় মানে সেটা কি লম্বা হলে চলবে না, ছোট হতে হবে। তার মানে দেখো এখানে একটা লম্বা আছে, এখানে একটা লম্বা আছে, এই দুটো অপশনই কেটে গেল। ঠিক আছে, এই দুটোর মধ্যে যে কোনো একটা অ্যান্সার হবে। এবার চলে আসো এর মধ্যে। তা দেখো যদি ক্ষেত্রফল যদি বেশি হয় তাহলে কি হয়, রোধ কমে যাবে। মানে রোধ কমে যাবে। আর ক্ষেত্রফল যদি কম হয় তাহলে রোধ কি হবে, তোমার বেশি হবে। তার মানে কি, ক্ষেত্রফল ইন দ্য সেন্স মানে এই একটা তার আছে, ঠিক আছে, এই তারের কি এটা, এই যে ক্ষেত্রফল আছে, এই একটা তার আছে, এর ক্ষেত্রফলটা বেশি আছে এই দুটো তারের মধ্যে। তার মানে কি, কি বললাম, যার ক্ষেত্রফল বেশি, এর ক্ষেত্রফল বেশি, তার মধ্যে এর মধ্যে কি যে রোধ আছে সেটা কম হবে। এর ক্ষেত্রফল কম, তার মানে এর রোধ কি হবে, বেশি হবে। আর আমাকে কি জানতে চাই, রোধ কম হবে। রোধ কম হওয়ার জন্য আমাকে কি মানে মোটা তার নিতে হবে। তবে এটা এখানে পাতলা তার দেওয়া আছে, এটা তোমার কেটে গেল। এটাই তোমার সঠিক অ্যান্সার হয়ে যাবে, অপশন নাম্বার সি, তাই না? একটু আগে তোমাকে বললাম, দেখো সেম জিনিস তোমাকে জিজ্ঞেস করেছে, জাস্ট ফর্মুলা। এই ফর্মুলা তোমরা যদি সোজাসুজি ফর্মুলা মুখস্থ করে নাও তাহলে কিন্তু ব্যাস মায়ের ভোগে। তোমাকে ফর্মুলার কনসেপ্ট তোমাকে জানতে হবে, যে কেন এই রো এল বাই এ আছে, বুঝতে পারলে তো? তাহলে তুমি এই অ্যান্সারটা করতে পারবে, তাই না? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে কোন পদার্থের রেজিস্টিভিটি নিচের কোনটির উপর নির্ভর করে। এখনই তোমাকে বললাম কিসের উপর নির্ভর করে, টেম্পারেচারের উপর নির্ভর করে একটা। আর দ্বিতীয় কি হয়, পদার্থের প্রকৃতি। পদার্থের প্রকৃতি, এই দুটো ছাড়া, প্রকৃতি, এই দুটো ছাড়া কি কোনো কিছুর উপর নির্ভর করে না। বলছে প্রবাহিত বিদ্যুৎ প্রবাহের উপর টেম্পারেচার আর পদার্থের প্রকৃতি, এটা হবে না। বলছে পরিবাহীর উপাদানের প্রকৃতির উপর পদার্থের প্রকৃতি আছে, একদম, এটা তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। সময়ের উপর একদমই না। পরিবাহীর দৈর্ঘ্য ক্ষেত্রফলের উপর একদমই না। দৈর্ঘ্য ক্ষেত্রফলের উপর কে নির্ভর করে, এটা হচ্ছে তোমার রোধ নির্ভর করে। ঠিক আছে, রোধ মানে শুধু, আর রেজিস্টিভিটি মানে রেজিস্ট্যান্স নির্ভর করে। রেজিস্টিভিটি কি হয়, শুধুমাত্র তোমার টেম্পারেচার আর পদার্থের প্রকৃতি। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে একটি বিশুদ্ধ রোধক বিশিষ্ট ডিসি সার্কিটে ব্যাটারি দ্বারা সরবরাহকৃত বৈদ্যুতিক শক্তি কিসে রূপান্তরিত হয়? তাপ শক্তিতে রূপান্তরিত হয়। আমরা কি জানি, এইচ সমান সমান কি হয়, আই স্কোয়ার আর টি, তাই না? এখানে কি হচ্ছে, বিশিষ্ট যে রোধক আছে আর, সেটা কিসের উপর নির্ভর করছে, মানে কিসের মানে বৈদ্যুতিক শক্তিকে কিসে রূপান্তরিত করছে, তাপ শক্তিতে। এইচ তো এখানে তাপ শক্তি না। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে বৈদ্যুতিক রোধের ধারণা ভিত্তিতে কন্ডাক্টর এবং ইনসুলেটর মূলত কিভাবে আলাদা করা হয়। দেখো এটা সঠিক অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার এ। বৈদ্যুতিক আধানের প্রবাহ কত সহজে বা কঠিনভাবে হয় তার উপর মানে ভিত্তি করে নির্ভর করে, বুঝতে পারলে তো? এটা তোমার কারেক্ট অ্যান্সার হবে, অপশন নাম্বার এ। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো।
বলছে আই প্রবাহ মানে তড়িৎ প্রবাহ বহনকারী একটি দীর্ঘ সোজা সোলোনয়েডের কেন্দ্রে উৎপন্ন চৌম্বক ক্ষেত্র হলো বি। যদি সোলোনয়েডের প্রবাহ অর্ধেক করে দেওয়া হয় তবে নতুন চৌম্বক ক্ষেত্র কত হবে? চৌম্বক ক্ষেত্র আমি তোমাকে এখন কি বললাম, দুটো জিনিসের উপর নির্ভর করে। এক কি তোমার তড়িৎ প্রবাহ, তাই তো, আর একটা কি হয় তোমার প্যাচের সংখ্যা, তাই না, প্যাচের সংখ্যা। এবার বলছে তড়িৎ প্রবাহ বহনকারী দীর্ঘ সোলোনয় ক্ষেত্র হলো বি। যদি সোলোনয়ের প্রবাহকে অর্ধেক করে দেওয়া হয়, এটা আই আছে, ধরো এটাকে যদি অর্ধেক করে দেওয়া I/2 করে দেওয়া হয়, তাহলে নতুন চৌম্বক ক্ষেত্র কি হবে? সেটাই B/2 হয়ে যাবে, কারণ এটা আয়ের উপরই না নির্ভর করে। আই যদি অর্ধেক হয়ে যায় তাহলে চৌম্বক ক্ষেত্র কি হবে? অর্ধেক হয়ে যাবে। আই যদি ডবল হয়ে যায় তো চৌম্বক ক্ষেত্র কি হয়ে যাবে? মানে দ্বিগুণ হয়ে যাবে, তাই না? তো সঠিক অ্যান্সার কি হবে? অপশন নাম্বার সি তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। দেখছো তো, মানে কেমন ধক শুধু কনসেপচুয়াল মানে কোশ্চেন দিচ্ছে আর কিচ্ছু না। কনসেপ্ট তুমি জানো, দেখো সব একই একই কনসেপ্টের উপর কোশ্চেন আসছে, তাই না? এমন থোড়াই যে আলাদা কিছু আসছে। এই মানে চৌম্বক ক্ষেত্র যে মানে তড়িৎ প্রবাহ আর প্যাচের উপর নির্ভর করে, এই নিয়ে আমি 3 বার বললাম তোমাকে। আর এই তিনটা শুধু এই দুটো লাইন দেখো, একটা হচ্ছে তড়িৎ প্রবাহ আর প্যাচ, এই দুটো লাইন যদি তুমি মনে রাখো তাহলে তোমার 3টা কোশ্চেন তুমি একদম সঠিক করে আসতে পারবা, তাই না? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে একজন শিক্ষার্থী একটি বাল্বের টার্মিনালে ভোল্টমিটার যুক্ত করলো। ভোল্টমিটার কি পরিমাপ করবে? সোজাসুজি তোমাকে জিজ্ঞেস করলেই পারে যে ভোল্টমিটার কি মাপ করে। শিক্ষার্থী দেওয়ার কি দরকার এদের? সঠিক অ্যান্সার কি হবে? বাল্বের বিভব পার্থক্য, তাই না? মনে রাখবা ভোল্টমিটার যে আছে এ তোমার কি বিভব পার্থক্যের পরিমাপ মানে মাপ করে, বিভব পার্থক্য, ঠিক আছে? একটা হয় তোমার পোটেনশিওমিটার, ঠিক আছে, পোটেনশিওমিটার, পোটেনশিওমিটার এটা তোমার কি পরিমাপ করে? মনে রাখবা বিভব, ঠিক আছে? একটা হয় তোমার গ্যালভানোমিটার, ঠিক আছে? এগুলো প্রত্যেকটা তোমাদের পরীক্ষাতে আসে কিন্তু, মনে রাখবা গ্যালভানোমিটার। এটা কি করে? তোমার যে তড়িৎ যে আছে আই, সেটার উপস্থিতি সম্বন্ধে বলে, জাস্ট মানে মানে তড়িৎ আছে কি নাই, ঠিক আছে, উপস্থিতি সম্বন্ধে বলে। আর একটা আছে তোমার অ্যামমিটার, ঠিক আছে, অ্যামমিটার। এই অ্যামমিটার তোমার কি করে? এই হচ্ছে তোমার তড়িৎকে প্রমাপ করে। এটা গ্যালভানোমিটার কি করে? তড়িতের উপস্থিতিকে মানে ইলেকট্রিক যে আছে সেটা আছে কি নাই সেটার উপস্থিতিকে মানে মেজারমেন্টকে করে গ্যালভানোমিটার। আর কত তড়িৎ প্রবাহ হচ্ছে বা তড়িৎ কতটা আছে সেটা মানে তড়িৎকে মানে ইলেকট্রিসিটিকে মাপার জন্য অ্যামমিটারে প্রয়োগ করা হয়। কেমন? তো এই 4টা জিনিস তোমরা মনে রাখবা। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে যদি কোনো পরিবাহীকে চৌম্বক ক্ষেত্রে রাখা হয় এবং প্রবাহের দিক উল্টে দেওয়া হয়, তাহলে পরিবাহীর উপর প্রযুক্ত বলের দিক কি হবে? এটাও উল্টে যাবে, মানে বিপরীত হয়ে যাবে, তাই না? কারেক্ট অ্যান্সার অপশন নাম্বার সি হয়ে যাবে তোমার। চলো আজকে লাস্ট কোশ্চেন দেখো যেটা আমাদের আছে। বলছে কোনো চিত্রে চৌম্বক বলরেখাগুলো একে অপরের খুব কাছে থাকার অর্থ কি? একে অপরের খুব কাছে থাকার অর্থ কি? মানে সেই জায়গাটা খুব মানে সেটে থাকার অর্থ কি বলেছিলাম? যে ধরো সেটে আছে, এটা একটা ম্যাগনেট বার আছে, এখানে সেটে আছে, তার মানে কি এখানে খুব প্রবল আছে, প্রবলতা এর বেশি এখানে। আর দূরে থাকলে কি হবে? এখানে প্রবলতা কি হবে? কম হবে, তাই না? এটাই তোমাকে প্রশ্নে জানতে চেয়েছে। তো কোথায় আছে? বলছে ওই অঞ্চলের চৌম্বক ক্ষেত্র প্রবল, একদমই তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। সেখানে কোনো চৌম্বক ক্ষেত্র নেই, একদম ভুল। সেখানে চৌম্বক ক্ষেত্র দুর্বল, একদমই না। ওই অঞ্চলে বিদ্যুৎ প্রবাহ নেই, একদমই না। চৌম্বক ক্ষেত্র দূর কোথায় হবে? দেখো এটা ম্যাগনেটিক বার, তো এটা নর্থ পোল, এটা সাউথ পোল। এবার এর মধ্যে কি নর্থ থেকে বেরিয়ে সাউথে ঢুকে, এদিকে নর্থ থেকে বেরিয়ে সাউথে ঢুকে, আবার নর্থ থেকে বেরিয়ে সাউথে ঢুকে। আর ভেতরে কি হয়? সাউথ থেকে নর্থের দিকে যায়। ভেতরের দিকে প্রবাহ কেমন হয়? এক সমান। আর কি হয়? সমান্তর, ঠিক আছে, সমান্তর। আর বাইরের দিকে কি হয়? যেখানে সেটে থাকে সেখানে তোমার প্রবল হয়, যেখানে হালকা হালকা থাকে, দূরে থাকে, সেখানে কি হয়? তোমার দুর্বল হয়, কম হয়। এটাই তোমাকে জিজ্ঞেস করেছে। আর এখান থেকে প্রশ্ন জিজ্ঞেস করেছে একে অপরের খুব কাছে থাকার অর্থ। কাছে থাকার অর্থ কি? সেটে আছে, সেটে থাকলে কি হবে? প্রবল হবে, তাই না? এই তোমার কারেক্ট অ্যান্সার। তো চলো এই ছিল আজকে আমাদের ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। যদি ভালো লাগে তো আমাকে বলো, হ্যাঁ? তাহলে আমি কি করবো, এই টাইপেরই রিলেটেড টপিক ওয়াইজ তোমাদের কোশ্চেন যেগুলো তোমাদের গ্রুপ দিতে এসছে, যেমন আজকে ফিজিক্সের একটা টপিক করলাম, কালকে ধরো আরেকটা টপিক করে দিব, পরশু আরো কিছু টপিক করে দিব, মানে টেকনিশিয়ানের আগে যেগুলো তোমাদের ইম্পর্টেন্ট টপিক আছে সেগুলো করে দিব। আর তোমরা যদি আমাকে নাই বলো তাহলে তো আমি আর নিজের আইডিটা তো করাতে পারছি না। যদি তোমাদের পছন্দ হয়, মানে আমি করাবো তো আমি, কিন্তু যদি তোমাদের পছন্দ হয় তবেই না আমি করাতে পারবো। যেহেতু তোমরা দেখছো না, পছন্দ করছো না, তাহলে আমার করিয়ে কোনো লাভ হবে বল? তো ক্লাসটা অবশ্যই দেখো তোমরা, কেমন লাগলো অবশ্যই জানিও। চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। জয় হিন্দ।